এটা একেবারে খুবই সেন্সিটিভ, এবং আমি এই কথাটা কখনো বলি নাই, আজকে বলতেছি। আমি কলিজা ফাইটা গেছিল ওই দিন এই কথা শুই না। আমি তখন গ্রেফতার অবস্থায় আছি। তো ওখানে নুরুল ইসলাম জিহাদি সাহেব আছেন, আমার উস্তাদ মুফতি মনির হোসেন কাসিমি সাহেব হুজুর আছেন, আরো অনেক আলেম উলামা সেখানে ছিলেন। তো আমি যখন গ্রেফতার হয়েছি, ওই খবরটা সাথে সাথে ওই মজমায় পৌঁছাইছি। আসসালামু আলাইকুম। কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আমাকে দেখছেন, আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সকলেই অনেক বেশি ভালো আছেন। প্রিয় দর্শক, ডক্টর ইউনূস সাহেব তলে তলে আলেমদেরকে নিয়ে কি ষড়যন্ত্র পাকাচ্ছে সেটা আপনি আমি কেউ জানি না। এ বিষয় নিয়ে সাংবাদিক ইলিয়াস গোপন তথ্য ফাঁস করে দিলেন ডক্টর ইউনূস সাহেবের, যেখানে রফিকুল ইসলাম মাদানী সাহেবও ছিল, আরও 3 জন আলেম ছিল। সেই লাইভটা সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করবো, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। শেষ পর্যন্ত দেখে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন। প্রিয় দর্শক, চলেন আমরা সেই লাইভটা দেখি। তার আগে বলি, যদি আপনি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। প্রিয় দর্শক, আমরা শিরোনাম দেখে বুঝতে পারছেন কি বিষয় নিয়ে কথা বলবো। ঘটনা হচ্ছে, বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে 1 বছর হলো। এই 1 বছরের ভেতরে আমরা অনেক স্বপ্ন দেখেছি। আমরা নুরুল ইসলাম ভাই, এটা একটু অফ থাকুক আপনার। আমরা অনেক স্বপ্ন দেখেছিলাম যে এই দেশটা ভালো কিছু হবে। এই দেশের শেখ হাসিনা পুরো বাংলাদেশটাকে যেভাবে 15 বছর শাসন করেছে, তার মূল অস্ত্র ছিল বাংলাদেশ একটা জঙ্গিবাদী দেশ। এই দেশে জঙ্গিরা এই দেশ নাকি নিয়ন্ত্রণ করে। আমরা গেল 1 বছরে কোনো জঙ্গি হামলা এই দেশে দেখি নাই। এখন আর কোনো জঙ্গির উৎপাতও নাই। এমনকি শেখ হাসিনা যেই সময়টাতে ছিল, সেই সময়টাতেও আমরা শুধু বোম, ককটেল এগুলো নিয়ে দেখেছি যে পুলিশ ধরছে, বিভিন্ন জায়গা থেকে আলেমদেরকে আটক করছেন। কোথাও কোনো হামলার ঘটনা আমরা হতে দেখি নাই। বাংলাদেশ অত্যন্ত লিবারেল একটি কান্ট্রি। এখানে এক্সট্রিমিস্ট তাদের কোনো স্থান নেই, এবং এটা কখনো ছিল না। যদি কেউ করতে চায়ও, সেটা এই দেশের সরকার সবসময় ব্যবস্থা নিয়েছে। আমরা বিএনপির সময় দেখেছি। তো তার ধারাবাহিকতায় ইউনূস সরকার আসার পরে আমরা এটার অনেক ভালো একটা কিছু স্বপ্ন দেখেছিলাম। 1 বছরে এখনো পর্যন্ত আলেমদেরকে ছাড়া হয়নি। বিশেষ করে সন্ত্রাস দমন আইনে যে মামলাগুলো ছিল, প্রতিটি মামলাই, এই সন্ত্রাস দমন আইনটাই শেখ হাসিনা বানিয়েছিল শুধুমাত্র আলেমদেরকে শায়েস্তা করার জন্য। সেই মামলার যেই কটা মামলা আছে, সব মামলা সেইভাবেই চলছে। একজনকে জামিন দেওয়া হয়, জামিন দিলে আবার ফের স্টে অর্ডার দেওয়া হয়। এইভাবে তাদেরকে জেলখানার ভেতরে রাখা হচ্ছে। অল্প গুটি কয়েক, একদম ঘটনা 5 তারিখের পরপর কিছু আলেম বের হয়েছে, তারপরে আর তেমন কাউকে বেরোতে দেওয়া হয়নি। কোর্ট আদেশ দিচ্ছে, তারপরে ডিজিএফআই নিষেধাজ্ঞা দিচ্ছে, ওইদিকে এটিও, অ্যান্টি টেরোরিজম ইউনিট যেটা আছে, তারপর হচ্ছে সিটিটিসি আছে, এগুলো সব প্রধান প্রধান জায়গায় বসে আছে। এখনো সেই জঙ্গি বিশেষজ্ঞ নাটক প্রণেতা যারা ছিলেন, তারাই এই সংস্থাগুলো চালাচ্ছেন। তো আমরা দীর্ঘদিন ধরে এই বিষয়গুলো নিয়ে কথা বলছি। আমি একজন ভাই, আমার ইউটিউবের টাকা টোকা এগুলোর ছাড়া আমার চলে না। আমি একমাত্র ইউটিউবের টাকা খাই। আর এই দেশে যত ইউটিউবের আর ফেসবুকের লোকজন আছে, কারোর মনিটাইজেশনও নাই, কেউ টাকাও ইনকাম করে না। আমি শুধু টাকার জন্য ভাই এইসব করি। তো এখন পর্যন্ত নিজেরে, মানে সরকারের কাছে আমার কাছে মনে হচ্ছে যে সে আগের মতোই, আমি শত্রু অবস্থাতেই আছি। আমাকে এখনো শত্রু হিসাবে ধরে নেওয়া হচ্ছে। এর কারণ হয়েছে, আমি যারা এখনো বন্দী আছে তাদেরকে নিয়ে কথা বলি, বিডিআরকে নিয়ে কথা বলি। ওই ফেনীতে 16 জনকে আপনি আটকে রেখেছেন, সেটা শুনানি দেওয়া হচ্ছে না। আসিফ নজরুল সহ যেসব লোকজনকে এখন আদালতে বসিয়ে দেওয়া হয়েছে, তারা নিজের পকেট ভরছেন। কেউ কানাডায়, কেউ ওই দুবাইতে, কেউ তুরস্কে, বিভিন্ন জায়গায় টাকা পয়সা পাঠাচ্ছেন। এইভাবেই চলছে দেশ। আমাদের সাথে আজকে যে কজন মানুষকে আপনারা দেখছেন, সবাইকে মোটামুটি চেনেন। নুরুল ইসলাম ভাই যদিও একটু পর্দার অন্তরালে থাকেন। আমি রফিকুল ইসলাম মাদানী, ওনার ব্যাপারে পরিচয় দেওয়ার কিছু নেই। আসিফ আদনান ভাইয়ের ব্যাপারেও ওনাকে সরাসরি না দেখলেও ওনার কথা অনেক শুনেছেন। তিনি মূলত একজন প্রকাশক, লেখক, এবং তিনি এই মুহূর্তে পিএইচডি করছেন মালয়েশিয়ার একটি ইউনিভার্সিটি থেকে। তার উপরে নতুন করে একটা জুলুম তৈরি হয়েছে। তো কি হচ্ছে, আমি সেই ব্যাপারে যাওয়ার আগে
ওনার কাছ থেকে ওনার ঘটনাটাই শুনে আসি যে নতুন করে সরকারের এই যে জঙ্গি নাটক নিয়ে এত উদ্গ্রীব এবং বাংলাদেশ নাকি জঙ্গি রাষ্ট্র হয়ে যাচ্ছে, আবার এই জন্য আলেমদের উপরে নতুন করে দমন পীড়ন শুরু করার একটা পায়তারা শুরু হয়েছে। তো আসিফ ভাই, আপনাকে দিয়ে শুরু করি। হঠাৎ করে আপনাদেরকে আবার আপনারা জঙ্গি হয়ে গেলেন, এই থিওরি আসলে কোত্থেকে আসলো? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বিসমিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসিফ ভাই, আপনার সাউন্ডটা বোধহয় একটু কম শোনা যাচ্ছে, বোধহয় লো শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, এখন কি ঠিকমতো শুনতে পাচ্ছেন ভাই? জি, একটু জোরে বললে ভালো হবে। জি আচ্ছা, আমি একটু জোরে বলছি ইনশাআল্লাহ। প্রথমে ভাই শুকরিয়া আপনাকে এই অনুষ্ঠানে ডাকার জন্য, এবং আরেকটা বিষয় আমি আপনাকে অনেক আগে থেকে ধন্যবাদ দিতে যাচ্ছিলাম, পার্সোনালি সুযোগ হয়নি, আজকে সুযোগ হয়ে গেল। সেটা হলো আসিফ ভাই, আপনার ডিভাইসটাতে একটু সমস্যা আছে বোধহয়। এটা একটু ঠিক ভাই, আমারটা শুনতে আমি আরেকটা হেডফোন ইউজ করব? এটা পারফেক্ট। এখন এই যেভাবে আছেন এইভাবে পারফেক্ট ভাই, পারফেক্ট এইভাবে। আচ্ছা, ঠিক আছে, ওকে। আচ্ছা, শুক্রিয়া ভাই। আপনাকে প্রথমে ধন্যবাদ আমাকে এখানে ইনভাইট করার জন্য। আর আপনাকে আরেকটা কারণে ধন্যবাদ, সেটা হলো যে আপনি যেভাবে ওলামায়ে কেরামের ব্যাপারে, বন্দি ওলামায়ে কেরামের ব্যাপারে এবং বিশেষ করে বন্দি ইসলামপন্থীদের ব্যাপারে অ্যাওয়ারনেস রেইজ করছেন, এটা আসলে অন্য কেউ ভাবে করে নাই, অন্য কোনো জায়গা থেকে আসলে করে নাই। আপনি আপনার জায়গা থেকে করছেন, এই জন্য আল্লাহ আপনাকে উত্তম জাযা দান করেন। আর ভাই, যে বিষয়টা আপনি বললেন, এটা মূলত নতুন করে না, আমার তো নতুন কোনো কিছুই মনে হচ্ছে না। আমার কাছে মনে হচ্ছে আগে যেরকম ছিল হাসিনার সময় এক্স্যাক্টলি সেম জিনিসটাই হচ্ছে। তো আমি একটু বলতেছি প্রথমে একটা কথা একটু ভাই, আমি আলেম না, আমি একজন ইসলামের ব্যাপারে লিখি, কথা বলি, দায়ী বলতে পারেন, আমি আলেম না আর কি। আচ্ছা, মূল বিষয়টা হলো যে ভাই, গত 15 তারিখ আমরা পেপারের মাধ্যমে, নিউজ প্রতিবেদনের মাধ্যমে জানলাম যে একটা মামলা দায়ের করা হয়েছে আমাদের তথাকথিত একটা জঙ্গি মামলায়। পলাতক আসামি হিসেবে দেখানো হচ্ছে। সেখানে আমার নাম আছে, আসিফ আদনান, জাকারিয়া মাসুদ নামে একজন ভাইয়ের নাম আছে, উনি একজন বিখ্যাত বক্তা, জনপ্রিয় বক্তা এবং লেখক, এবং মানোয়ার রেজাম করিম আবরার মোহতারাম, ওনার নামও আছে, ওনাকে অনেকেই নিশ্চয়ই আপনারা চিনবেন। এবং এই মামলাটা দায়ের করছে এটিইউ, অ্যান্টি টেররিজম ইউনিট, এবং সেখানে পলাতক আসামি বলা হচ্ছে আমাদেরকে, যেখানে আমরা মনে করেন প্রকাশ্যে কথাবার্তা বলতেছি, বক্তব্য দিচ্ছি, সেমিনার করতেছি, সামাজিক কাজ করতেছি। এবং অবভিয়াসলি এটা তো একেবারে মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত একটা বিষয়। মামলা এখানে যা যা বলা হয়েছে এর সাথে আমাদের কোনো সরাসরি সম্পর্ক নাই, পরোক্ষ কোনো সম্পর্ক নাই, এবং আমাদের কার্যক্রম যা আছে তা একদম পাবলিকলি আছে, সবার সামনে আছে। এখানে আপনি যে বিষয়টা বললেন যে আবার নতুন করে কেন, এটা তো আপনি জানেন, সবাই জানেন যে গত মাসেও সম্ভবত স্বরাষ্ট্র উপদেষ্টা এবং একজন পুলিশের একজন ঊর্ধ্বতম কর্মকর্তা, ওনাদের বক্তব্য ছিল যে বাংলাদেশে এখন কোনো জঙ্গিবাদ নাই, এ ধরনের বক্তব্য ওনারাই বলছেন। সম্ভবত এরকম একটা কথা ছিল যে এখন জঙ্গিবাদ নাই, এখন মূল সমস্যা হলো ছিনতাই বা কিছু একটা। তো এর মাত্র 1 মাসও হয় নাই, এর 1 মাসের ভেতরে এখন এই বক্তব্য চলে আসছে যে এখানে জঙ্গিবাদ। তো এবং পুরা জিনিসটা হয়েছে একই হাসিনার স্টাইলে। আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা আছে হাসিনার সময়ে। আপনি যেই কথাগুলো বললেন যে জামিনের পর কোর্টে, জেলের বাইরে আটকায় দেওয়া, স্টে করে দেওয়া জামিন, তারপরে মিথ্যা মামলায় নাম দেওয়া, এই সবগুলো ব্যক্তিগতভাবে আমার অভিজ্ঞতা আছে। আলেপুদ্দিনের কথা আপনারা জানেন, র্যাবের আলেপুদ্দিন, কুখ্যাত আলেপুদ্দিন, যার বিরুদ্ধে মার্ডার কেস আছে, যার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আছে, সেই লোক বিভিন্ন মামলায় এভাবে পলাতক আসামি হিসেবে আমার নাম লিখে দিছে, আমি দেশে যখন নাই সেই সময়। এখন এক্স্যাক্টলি সেম জিনিসটাই তো মনে হচ্ছে যে তারা দুজন লোকের ব্যাপারে একটা কথা বলতেছে, সেটা সত্য কি মিথ্যা এটাও আমাদের জানার কোনো সুযোগ নাই, যেহেতু আগে এই এজেন্সিগুলা মনের মাধুরী মিশায় নানা গল্প বানাইছে, এবং সেইখানে পলাতক আসামি হিসেবে আমাদের নাম দেয়া হচ্ছে। এবং যখন এদের সাথে যোগাযোগ করছে কেউ কেউ, ফেসবুকে এই ভিডিও ভাইরালও হয়েছে যে মামলা, যিনি বাদী হয়ে মামলা করছেন তাকে ফোন করা হয়েছে এবং তাকে বলা হচ্ছে যে আপনি এদের নাম কেন দিলেন। তখন তারা বলতেছে যে এই রেজাউল করিম আবরার যে সেই রেজাউল করিম আবরার, এটা আপনি কিভাবে বুঝলেন? এই আসিফ আদনান যে সেই আসিফ আদনান, এটা আপনি কিভাবে বুঝলেন? এটা তো অন্য কেউ হইতে পারে। এই ধরনের কথাবার্তা বলতেছে। তো সামগ্রিকভাবে আমার কাছে যেটা মনে হচ্ছে যে হাসিনার যে স্ক্রিপ্টটা ছিল এক্স্যাক্টলি ওই ছকে, ওই চিত্রনাট্যে, ওই কাঠামোতে আবারও জঙ্গি নাটক যেটা
সেটা ফিরে আনার চেষ্টা করা হচ্ছে, এবং এটা শুরুটা আমাদেরকে দিয়ে হলো। এখন এটাকে সৌভাগ্য বলবো না দুর্ভাগ্য বলবো, এটা আল্লাহ ভালো জানেন আর কি। জি, আচ্ছা, ইয়ে নুর ইসলাম ভাই, আপনার কাছে আসি। আপনি তো অনেক কষ্ট করছেন এগুলো নিয়ে, মামলার বিস্তারিত আপনি জানাবেন। না, আমি মনে হয় নুর ইসলাম ভাই আপনার কাছ থেকেই যাই, তারপরে রফিকুল ইসলাম ভাই আপনার কাছে যাই। কারণ হচ্ছে তাহলে রফিকুল ইসলাম ভাইয়ের জ্বালাময়ী বক্তব্য দিতে একটু সুবিধা হবে। নুর ইসলাম ভাই, অবস্থা কি বলেন আপনি? সারাটা ক্ষণই আপনার সাথে আমার এগুলো নিয়েই কথা হয়। আপনি সারাক্ষণ এই কোর্টের বারান্দায় ঘুরছেন, নিজের পকেটে টাকা পয়সা খরচ করে বন্দীদের বের করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কি কি বাধা পাচ্ছেন এখানে? এখানে দুইটা মামলা, দুইটা দিক, একটা হলো উচ্চ আদালত, একটা হলো নিম্ন আদালত। তো এখানে যে কঠিন কঠিন মামলা যেগুলি আছে সেগুলি দেখা যায় 2000 সাল এবং 2001 সালে যে মামলাগুলি করছে, এই মামলাগুলি থেকে যারা বিচারক আছে, উকিল যারা আছে, এবং উকিলের সাথে আমরা কথা বলে যেটা বুঝতে পারলাম বা আমরা গবেষণা করে বুঝতে পারলাম, এই মামলাগুলি হাসিনার শেষ সময়ে এগুলি তৈরি করছে 2000 এবং 2001 সালে। এগুলির পিছনে মূল ভূমিকা শেখ হাসিনা নিজের পরিকল্পনায় মামলা মানে এই কাজগুলি করা হয়েছে। যেমন কোথায় কোটালীপাড়ায় বোমা হামলা, তারপরে আপনার ওই শাইম ওসমানের উপরে বোমা হামলা, তারপরে আপনার সিপিপির উপরে বোমা হামলা। তো তারপরে এর পরিবর্তে যে হয়েছে 2004 সালে আপনার শাহ এস কিবরিয়ার উপরে বোমা হামলা এবং তাকে হত্যা করা হয়, সঞ্জিত গুপ্তর উপরে বোমা হামলা। তো এই সমস্ত মামলার ভিতরে তো বিএনপি কে তো আপনার জড়ার সাথে সাথে আবার আলেমদেরকেও জড়ায়। তো এখন কিছু কিছু মামলা, যেগুলো মামলার আপনার রায় হয়ে গেছে, আর কিছু কিছু মামলা আছে আজকে 20-25 বছর হয়ে গেছে কিন্তু মামলা কোনো রায় হচ্ছে না এবং তাদেরকে কোনো জামিন দেওয়া হচ্ছে না। সবচেয়ে মজার বিষয় হলো, যেমন শাহ এস কিবরিয়ার যে মামলাটা, সেটা ওনার ছেলে বলতেছে যে এই মামলাটার মধ্যে যাদের আসামি করা হচ্ছে তারা এটার সাথে মোটেও জড়িত না, কিন্তু বিচারক এটা কোনো আমলে নিচ্ছে না। এমনকি আমরা আইন উপদেষ্টা মহোদয়ের সাথে দেখা করছি এবং ওনাদের মাধ্যমে আমরা চেষ্টা করছি, ওনাকে বলতে বুঝিয়েছি আমরা যে যেহেতু তাদের ব্যাপারে কোনো সাক্ষ্য প্রমাণ নাই, ওনারা কেউ বলতেছে না যে ওনারা এই হত্যার সাথে জড়িত, তাহলে ওদেরকে কেন জামিন দেওয়া হয় না? আগে ওনাদের জামিন দেওয়া হোক, যে কোনো শর্তে জামিন দেওয়া হোক, তারপরে যে মানে রায় হবে সেই রায়টা আমরা মেনে নিব। কিন্তু দুঃখের বিষয় হলো, এই বিচারকরা বলার পরও, পিপিকে বোঝানোর পরও তারা মামলার মধ্যে জামিন দিতে পারতেছে না, বলতেছে না এটা শুধু দেশের বিষয় না, এটা বিদেশি বিষয়, এগুলি কঠিন বিষয়, আমরা দিতে পারবো না। তো কেন পারবেন না কেন? একটা মানুষ যদি আপনারা বুঝেন যে এই লোকটা এই মামলার সাথে জড়িত না, এই কাজের সাথে জড়িত না, তাহলে জামিন কেন দিবেন? এটা হলো নিম্ন আদালতের বিষয়। আর হাইকোর্টের ভিতরে দেখেন যে সিপিবির মামলা, তারপরে 21 গ্র্যান্ড হার্ম মামলা, তারপর 76 কেজি মামলা, এগুলি যে রায় হয়েছে, রায়ের ভিতরে যে অন্যান্য যে একই মামলায় তায়েক রহমান, আব্দুল সালাম পিন্টু, তারপরে বাবর সাহেব, ওদেরকে আসামি করা হয়েছে, ওদেরকে নির্দোষ খালাস, কিন্তু আলেমদের কি করতেছে, প্রত্যেকের আপনার এটার সাথে জড়ানো হয়েছে, প্রত্যেকের একটা ভিন্ন ভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। তখন আমরা যে উকিল আছে, আমাদের পক্ষের যে উকিল আছে, তাদেরকে জিজ্ঞাসা করলাম যে আপনারা কেন এটা বলেন না? তো যতটুকু ওদের ভিতর থেকে যতটুকু জানতে পারলাম যে গভর্নমেন্টের কাছে যারা বিচারক আছে তাদের কাছে এই মেসেজ দেওয়া হয়েছে যে তাদেরকে যেন, আলেমদের যেন কোনোভাবে ছাড় না দেওয়া হয়। তো এখন আমরা গোপন সূত্রতে আমরা অনেক রিকোয়েস্ট করে তার কাছে জিজ্ঞেস করলাম যে এই মেসেজটা কোথা থেকে আসছে। তখন ওনারা বললো যে এই মেসেজটা শুধু বাংলাদেশের না, বাংলাদেশের ডিজিএফ এর না, পাশাপাশি ইন্ডিয়ার মেসেজ এইটি, যে আলেমদেরকে যেন না ছাড়া হয়, আলেমদেরকে যেন এখানে জড়ানো হয়। কারণ এইটা তাহলে কি হবে, ভবিষ্যতে এই জঙ্গি মামলাটা চালানোটা খুব সহজ। এটা কে বললো? এটা আমি মিস করেছি। এটা কে বলেছে? এটা এই বক্তব্যটা হলো আমাদের পক্ষের যে উকিল আছে, এই উকিল তো সরাসরি বলতে পারে না, এটা হলো আমাদের ইন্টারনালি অনেক রিকোয়েস্ট করার পরে বলতেছি। কারণ সরকারের পক্ষে যারা আছে, সহকারী অ্যাটর্নি জেনারেল, ওনাদের সাথে তো ওনাদের ডিসকাস হয় যে আপনারা কেন এই মামলা জামিন দিবেন না, কারণ আলেমরা তো হলফ করে বলতেছে যে এই ঘটনার সাথে তারা মোটেও জড়িত না, তাহলে তাদেরকে কেন ছাড়বেন না, বা তাদেরকে কেন এই মামলায় তাদেরকে
মানে শাস্তি দেওয়া হচ্ছে। বুঝতে পেরেছি। ধরেন এই যে মুফতি আব্দুল হান্নান সাহেব, আব্দুল হান্নানকে ফাঁসি দেওয়া হয়েছে, একই মামলা কিন্তু তায়েক রহমান এবং বাবর সাহেব রয়েছে। বাকি যারা আলেম যারা আছে তাদেরকে কিন্তু কি করা হয়েছে, তাদেরকে কিন্তু ফাঁসি বহাল রাখছে। কিন্তু কিভাবে এটা সম্ভব? একই মামলার তারা আসামি, প্রধান আসামি যারা আছে তারা আপনার ছাড় পেয়ে যাবে, বাকি যারা আসামি আছে তারা ফাঁসি। তো অথচ ন্যূনতম তাদের কোন সম্পৃক্ততা এই ব্যাপারে নেই, ন্যূনতম সম্পৃক্ততা তাদের ভিতরে নেই। এর মধ্যে 126টা ভাইয়ের বর্তমানে ফাঁসির আদেশ আছে, টোটাল এইসব মামলায় 126 জনের ফাঁসির আদেশ আছে। এবং একটা জটিলতা কি, কিছু কিছু মামলায় আছে দেখা গেছে যে আপনার ওই 10 বছর 12 বছর রায় হয়েছে, কিন্তু সেই রায়টা কোন সনে দিছে, এগুলো বেশিরভাগ মামলায় রায় হয়েছে 2023 সালে। কিন্তু এই যে এখন হাইকোর্টে যে আমরা, সুপ্রিম কোর্টে যে আমরা আপিল করব, এই আপিলগুলি হয় হিসাবে, সনে হিসাবে। এখন আপিলগুলি চলতেছে 2020 সালে আপিল চলতেছে। তাহলে 23 সালের মামলার যে রায় হয়েছে এটা যদি আমরা আপিল করি, তাহলে আমরা আপিল করতে পারবো 2028 সালে। তাহলে লোকটা কিন্তু আপনার এখনো কিন্তু জেলের ভিতরে, তার ব্যাপারে আমরা আপিল করবো নির্দোষ, সে আপিলের সুযোগটা কিন্তু আমরা পাচ্ছি না। এবং প্রত্যেকটা মামলায়, ধরেন সিপিবির মামলা এখানে প্রত্যেকটা মামলায় 2টা পাঠ করছে, একটা করছে বিস্ফোরক একটা মামলা দিচ্ছে, আরেকটা দিচ্ছে মার্ডার মামলা দিচ্ছে, একই জিনিস। আচ্ছা, তাকে তো হত্যার জন্যই তো বিস্ফোরক যদি নেয়, তাহলে হত্যার জন্য নিছে, তাহলে হওয়ার কথা একটা, কিন্তু 2টা করছে, একটা রায় দিছে, একটা রায় দিচ্ছে, একটা রায় দেয় না। এইভাবে তারা যাতে বের না হতে পারে এই জন্য পরিকল্পিতভাবে শুধু আলেমদের না, খেলা কিন্তু সেম, বিডিআরও কিন্তু এই সেম হত্যাকাণ্ড, আবার মানে মিউটিনির একটা মামলা, আবার ওইদিকে আবার বিস্ফোরক দ্রব্যের আবার আরেকটা মামলা। হ্যাঁ, 2টা আলাদা আলাদা মামলা। 126 জন ছাড়াও আরো শত শত আলেম আছে যেগুলি আপনার বিভিন্ন সন্ত্রাস দমন আইনে তাদের আটকানো হয়েছে, কিন্তু এগুলির জামিনের সিরিয়াল পাইতে মাসের পর মাস আমাদের লেগে যায়। 2 নম্বর হলো, যখন আমরা লাস্ট পর্যন্ত ওনাদের কাছে যাই তখন বলতেছে যে না, দেওয়া যাবে না। আবার যদি দেয় তাহলে প্রত্যেকটা মামলায়, সন্ত্রাস দমনের প্রত্যেকটা মামলায় এখন আপিল করতেছে। তো অ্যাটর্নি জেনারেল অফিস থেকে আমরা যখন যোগাযোগ করলাম যে এই মামলাগুলি তো আপনারা জানেন, বিচারক পর্যন্ত বলে যে এগুলি নির্দোষ, তাহলে কেন আপিল হচ্ছে? তখন সহকারী অ্যাটর্নি জেনারেল ওনাদের যে বক্তব্য যে আমাদের কিছু করার নেই, আপনারা উপরে কথা বলেন। আমিও কয়েকবার আপনাকে বলছি যে আপনি একটু কথা বলেন, কারণ আমরা তো আমরা পারতেছি না। বিচারক বলতেছে ভাই আমরা এইভাবে হইলে আমাদের টাকা দিবেন, আমরা মামলা চালাবো, কিন্তু আসামি তো বেরোতে পারবে না। প্রত্যেকটা মামলা জামিন হচ্ছে আপিল করতেছে, প্রত্যেকটা মামলা জামিন হচ্ছে আপিল করতেছে। এবং আরো মজার ঘটনা হলো, অনেক মামলা দেখা যাচ্ছে যে নথি হারাই ফেলতেছি। এই যে নথি হারাই ফেলতেছে, এই জন্য মামলা শুনানি হচ্ছে না, রায় দিতে পারতেছে না। এই ব্যর্থতা কি আসামির না রাষ্ট্রের? আমরা কার কাছে চাইবো, কার কাছে বিচার চাইবো? আমাদের তো কেউ নাই, আমাদের কথা শোনার তো কেউ নাই। এইভাবে শত শত লোক এখনো জেলে দিত। এবং সবচেয়ে মজার কথা হলো, আইন উপদেষ্টা মহোদয় উনি চেষ্টা করছে, উনি আমাদের লাস্টে মামুনুল হক সাহেবের বড় ভাইকে নিয়ে গিয়েছিলাম, কিন্তু ওনার কথাও মনে হয় যে যারা বিচারক আছে, অধস্তন বিচারক আছে, তারা মনে হয় ওনার কথা শুনতেছে না। কারণ হলো, আমার যেটা ধারণা, আমার ব্যক্তিগতভাবে তো অনেক বিচারকের সাথে আমার সম্পর্ক আছে, বিচারকগুলি বেশিরভাগ হলো আওয়ামী আমলে তারা নিয়োগপ্রাপ্ত হয়েছে এবং তারা এইসব মামলায় জামিন দিবে না, এটা একদম স্ট্রিক্টলি কথা যে আমরা এইসব মামলা জামিন দিব না। নিম্ন আদালতে জামিনের কোন রাস্তাই খোলা রাখে না, জামিন দিবেই না, দিবে না, দিবে না। আমরা অনেক একজন অসহায় মানুষ, ওনার কোনো ক্ষমতা নাই। জি ভাই, বুঝতে পেরেছি। রবিউল ইসলাম মাদানী, আপনার কাছে যাই। ভাই, আপনারা আলেমরা তো যখন আমরা দেখি বিভিন্ন ইউটিউব, ফেসবুকে আপনাদের অনেকের বক্তব্য দেখি, আজকে মনে হয় একটু সরাসরি বলি, হ্যাঁ, একটু কিছু কষ্টের কথা। আপনাদের মামুনুল হক সাহেব যখন বক্তব্য দেন, ওনার আশপাশের লোকজন স্টেজ থেকে পড়ে যাওয়ার অবস্থা হয়ে যায়। যে ধমক উনি দেন, জেলখানায় ছিলেন, জেলখানায় কেন গিয়েছিলেন সেটাও আমরা জানি। আপনি সারা দেশে মোদি বিরোধী আন্দোলনের লোকজনকে আপনি রাস্তায় নামাই দিলেন, এরপরে আপনি গার্লফ্রেন্ড নাকি বউ নিয়ে আপনি ইয়েতে গেলেন, রিসোর্টে গেলেন। তো আপনার এত যৌন উত্তেজনা উঠে গেল, আপনি তখন এমন পরিস্থিতিতে আপনি
ইলিয়াস ভাই আরেকটু মানে নমনীয় হবো, শালীনতার সাথে বললেন। আরেকটু নমনীয় হবো। বলেন, ঠিক আছে, মানে কথা যেগুলো আমরা থামাবো না আপনাকে, কিন্তু আচ্ছা, আরেকটু নমনীয় হয়ে বলি। মানে উনি যে এই ইয়েতে গিয়েছিলেন, মানে রিসোর্টে স্ত্রীর সাথে দেখা করতে গিয়েছিলেন, একান্তে সময় কাটাতে গিয়েছিলেন। তো এই যে উনি ওই সময় গিয়ে তারপরে ধরা টরা খেলেন, তারপরে জেলখানায় যাওয়ার পরে যেই মানুষগুলো, কেন বললাম জানেন কথাগুলো কেন বলছি, কারণ ওই জেলখানার মানুষগুলোর পরিবারের সাথে নানানভাবে আমি কিন্তু সম্পৃক্ত। যারা ওনাকে নিজের, আপনি নিজে জেলে ছিলেন, আপনি জানেন সেখানে পানির স্বল্পতা, গোসল করার, উজু করার জন্য পানি পাওয়া যায় না। অনেকের গোসলের পানি, 2-3 জনের পানি ওনাকে দিয়ে দিয়েছেন। বাড়ির থেকে একটু খাবার গিয়েছে, সেই খাবার হুজুরকে দিয়েছেন। এই মামুনুল হক বের হয়ে কারোর কথা মনে রাখে নাই। যদি মনে রাখতো, আপনাদের এই আলেমরা যদি, আপনারা যারা জেল থেকে বের হয়ে এখন বাইরে আছেন, হেলিকপ্টারে চড়ে চড়ে বিভিন্ন জায়গায় মানুষকে বুঝাইতে যান, আপনারা যদি মনে রাখতেন আজকে এই লোকগুলোর জেলখানায় থাকতে হইতো না। আমরা যদি বলেন 99% এই দেশের আলেমরা তাদের অতীত ভুলে গিয়েছে। এখন সবাই আছে কে কোন দলের সাথে মিশবে, কোন দল থেকে কয়টা আসন নিবে, এটা নিয়ে নানান ধরনের ব্যস্ততার ভিতরে আছে। এই পরিস্থিতি যদি চলতে থাকে, আম ছালা আবারও সবাই হারাবেন। এই দেশে জুমার খুতবা দিতে পারেন নাই, একটু মনে রাখেন। তো আপনি আমাকে সংযত হতে বলেছেন, আমি যথেষ্ট সংযত হয়েই ছিলাম এতদিন। না ভাই, আসলে আমি আপনার কথা তো আমি আটকাইতে পারবো না। হুজুর আপনি কারেক্ট, আপনি যেটা বলেছেন ওইটাই ঠিক আছে, আমি ওইটাই ঠিক। কিন্তু এই যে নুরুল ইসলাম ভাই, জানেন ভাই, আমি যে পরিমাণে তদবির এটার জন্য করেছি, এই তদবির যদি আমি অন্য কিছুর জন্য করতাম, এতদিনে অন্তত 50 কোটি টাকার মালিক থাকতাম। আমি সাক্ষী, অন্তত 50 কোটি টাকা। আমি যেই রাষ্ট্রের যেই পর্যায়ের মানুষের সাথে কথা বলিয়ে দিয়েছে, আপনাদের বিভিন্ন জনের জামিনের ব্যাপারে, অনেকের জামিন হইতো না। আমি ইলিয়াস হোসেন সেখানে ইন্টারফেয়ার না করলে জামিন হইতো না, করানো হয়েছে, জামিন হয়েছে। কোনো বলেন, আপনারা জানেন, বলেন কারোর কাছ থেকে কোনো টাকা পয়সা চেয়েছি, পকেট থেকে দিয়েছি। আমি নুরুল ভাইকে জিজ্ঞেস করেন, আমার পকেট থেকে লক্ষ লক্ষ টাকা দিয়েছি। আমি গরিব মানুষ, আল্লাহ আমাকে যতটুকু সামর্থ্য দিয়েছে চেষ্টা করেছে। এগুলি অনলাইনে সোশ্যাল মিডিয়াতে বলিও নাই, বলার বিষয়ও না। কিন্তু এই দেশের আলেম সমাজের দায়িত্বটা কি? আপনাদের কারণে সেই মানুষগুলো এখনো পর্যন্ত জ্বলে, মানে জেলখানায় আছে। বিশ্বাস করেন, যদি ভুলে যেতে পারতাম, এগুলো নিয়ে যদি খারাপ না লাগতো, আপনারা কেউ যদি এই না করতেন, তাইলে এগুলিতে যাইতাম না। খারাপ লাগে, আমার খারাপ লাগে। এখন কি করব? অনেক মানুষ, এই যে আপনারা 3 জন দাড়ি টুপিওয়ালা মানুষ আছেন না, আমি যেখানে বসে আছি, এখানে বসে আপনাদেরকে নিয়ে কথা বলতেও অনেকে না করেন। ভাই, আলেমদেরকে আপনি আপনার ইউটিউব চ্যানেলে আয়না খায়া ফেলবে। আরে ভাই, আমি দুনিয়ায় 1 সেকেন্ড বাঁচতে পারবো না আল্লাহ না চাইলে। কত বিপদ আল্লাহ কত বিপদ দিয়েছেন, আল্লাহ সেটা কাটিয়ে দিয়েছেন। এগুলি নিয়ে কেয়ারও করি না। কিন্তু কথা হলো যে আপনি আলেম, আপনার আরেকজন আলেম সহকর্মীকে, আপনি সহযোদ্ধাকে আপনি জেলখানায় রেখে আসলেন। আপনার ইচ্ছা করেন ওই মানুষটা জেল থেকে বের হোক। যদি সত্যি হয়, আমি যে কোনো জঙ্গিবাদের বিরুদ্ধে, কেউ যদি আসলে জঙ্গি হয়ে থাকে তারা বিচার করেন। এই যে নুরুল ইসলাম ভাই কথাগুলো বললো, ভাই নতি হারিয়ে গিয়েছে সেই জন্য সে জেলে। এই যে ফেনীর ঘটনা, এখন জানে যে ফেনীর ঘটনাটা এখন কোর্টে উঠলেই সেটা হয়ে যাবে। প্রতিটা ঘটনায় ম্যানুয়ালি অ্যাটর্নি জেনারেলকে বলা লাগে, ওনাকে বলা লাগে, কেন বলা লাগবে কেন রে ভাই? আপনি সেই মানুষগুলির রক্তের উপর দাঁড়িয়ে তারপরে আজকে আপনি এই চেয়ারে বসেছেন। জীবনে কোনোদিন আপনি আইন উপদেষ্টা হইতে পারতেন, জীবনে আপনি জাজ হইতে পারতেন, যেই জায়গায় আপনারা আছেন ভুলে গেলেন। তো এই জন্য খারাপ লাগে ভাই কিছু। এই যে আমি যখন আসিফ নজরুলকে নিয়ে যখন কথা বলি, এমনিতেই তো আসিফ নজরুলের বিরুদ্ধে যায় নাই ভাই। 5 তারিখের পর থেকে বারবার তাকে বলা হয়েছে যে স্যার আপনি এই লোকগুলি ছেড়ে দেন। আরে যেই কন্ডিশনে বলেন, যে ভাই বললেন যে কোনো কন্ডিশনে পাসপোর্ট রাখবেন, দেশে যাইতে পারবে না, এই জেলা থেকে ওই জেলায় যাইতে পারবে না, এই হাসপাতালে ভর্তি হইতে পারবে না, যেই কন্ডিশন আপনার ইচ্ছা হয় এই কন্ডিশন দিয়ে আপনি জামিন দেন, তার কোনো সমস্যা নেই। মুসলেখা লাগবে, কারোরে আপনি আটক রেখে করবেন, সমস্যা নেই, করেন, যে কোনো পদ্ধতিতে জামিন দেন। মামলাই উঠায় না, জামিন তো বহু দূরের কথা। এইভাবে চলছে এই দেশ। তো আমি ইয়ের কাছে, রফিকুল ইসলাম ভাই আপনার কাছে, আপনি আলেমদের রিপ্রেজেন্ট করবেন আজকের এই অনুষ্ঠানে। আপনাদের আসলে মানে ঘুম হয় কিনা এটা একটু জানতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ।
قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين كله لله صدق الله مولانا العظيم প্রিয় ভাই সাংবাদিক ইলিয়াস হোসেন, আপনাকে আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ জানাই। আরো ধন্যবাদ জানাই, শুকরিয়া জ্ঞাপন করি যে আপনি আমাদেরকে কথা বলবার জন্য ডেকেছেন, আমন্ত্রণ জানিয়েছেন। সেজন্য আমার দুই আজকের অতিথি মেহমান, তাদেরকে অভিনন্দন। আমার ভাই আসিফ আদনান এবং আব্দুল্লাহ বিন নুরুল ইসলাম সাহেব, ওনাকেও, যারা দর্শক বৃন্দ আছেন দেখতেছেন, তাদেরকেও আন্তরিক মোবারকবাদ। দেখুন, আসলে বড় আফসোসের বিষয়, পরিতাপের বিষয়, কষ্টের বিষয় যে আজকে 5ই আগস্টের পরেও আপনার আসিফ আদনান কিংবা আবরার ভাইয়ের মতো ব্যক্তিদেরকে আজকে মামলায় জড়ানো হচ্ছে। এই মানুষগুলো কারা? আমি যদি বলি এই মানুষগুলো কারা, বাংলাদেশে আলেম বা ইসলামপন্থীদের মধ্যে একেবারে কয়েকটা, হাতে গোনা কয়েকটা নাম বললে যে মানুষগুলো আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে প্রাণপণ রাজপথে লড়াই করেছে, একেবারে সামনের সারিতে ছিল যারা, এবং আওয়ামী লীগের হিট লিস্টে ছিল যারা, এই সমস্ত মানুষগুলোর মধ্যে এই দুইজন মানুষ অন্যতম। আরেকজনও যিনি আছেন, যার নামে মামলা দেওয়া হয়েছে, জাকারিয়া মাসুদ ভাই সম্ভবত, তো উনিও সরকার বিরোধী লোক, আওয়ামী বিরোধী লোক। কিন্তু আসিফ আদনান ভাই এবং আবরার ভাইয়ের কথা আমি একেবারে সুনির্দিষ্ট বলতে পারি যে আসিফ আদনান ভাই এই আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে ছিলেন। হ্যাঁ, এরপরে আবরার ভাই স্বতঃস্ফূর্তভাবে আওয়ামী লীগ বিরোধী আন্দোলনে ছিলেন, স্বৈরাচার পতনের আন্দোলনে বড় ভূমিকা রেখেছেন এই মানুষগুলো। তো এই মানুষগুলো এখন 2025 সালে 5ই আগস্টের পরে জঙ্গিবাদী মামলা, কি আশ্চর্য কথাবার্তা। মানে একটা বিষয় দেখেন, মানে এদেশে জঙ্গিবাদ এই টার্ম বা এই ট্যাগটা দিয়া আপনার এক ধরনের নেম কিলিং যেটাকে বলে, মানে নির্দ্বিধায় হত্যা করতে পারো, নির্দ্বিধায় তুমি জেলে পড়তে পারো, মানে এই ট্যাগটা দিতে পারলেই সহজেই একজনকে কাবু করা যায়। কাউকে যদি থামাইতে হয় এই ট্যাগ দিয়ে দাও। এই যে হাসিনা কিংবা রয়ের যে প্ল্যানিং, এখনো সেই একই প্ল্যানিং রয়ে গেছে। এটার কারণও বলি আমি, আপনি এনএসআই বলেন, ডিজিএফআই বলেন, সিটিটিসি বলেন, এটিইউ বলেন, ওই যে সেটআপটা ছিল হাসিনা আমলে, রয়ের যে সেটআপটা, এটা কিন্তু এখনো পর্যন্ত ভাঙে নাই, এখনো কিন্তু সেই সেটআপই রয়ে গেছে। সেই সেটআপ থাকার কারণে দেখা যাচ্ছে যাকে মন চাচ্ছে জঙ্গি বলে দিচ্ছে। এই রিসেন্ট কয়েকদিন আগে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার যে দাবি, ওই দিন আসিফ আদনান ভাই, আমি নিজের চোখে দেখছি, এই মানুষটা আমাকে ফোন করেছেন, আমি নিজেও গিয়েছি ঢাকায়। আপনার কি পরিমাণ তীব্র গরম ছিল ওই দিন, ওই তীব্র গরমের মধ্যে ফ্লোরের মধ্যে পা রাখা যায় না, এমন অবস্থা যে জুতা সহ হাঁটতে গেলেও কষ্ট হয়, এত গরম। এবং এই আপনার রাস্তাটা এত উত্তপ্ত ছিল, সেই রাস্তার মধ্যে এই শরীর সুন্দর মানুষ, এবং মানে ওনারা তো আর গরম সহ্য করে গ্রামের মানুষের মতো কাজকর্ম করে অভ্যস্ত না। আমি গিয়ে দেখলাম যে গ্রামে ভিজে গেছে আসিফ আদনান ভাই, পড়ে আছে রাস্তার মধ্যে, চিৎকার করতেছে ব্যান ব্যান আওয়ামী লীগ, আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য এই অবস্থা। এবং কি যেই মানুষটা আন্দোলন করেছে স্বৈরাচারের বিরুদ্ধে, আমি আমার নিজের কথা বলতেছি না, এটা হয়তো আলহামদুলিল্লাহ সবাই জানে, হাসনাত আব্দুল্লাহ নিজেও ফোন করেছেন, আমি ওনার সাথে দেখা করেছি, গিয়েছি। এরা স্বীকার করে যে হুজুর আপনি মাশাআল্লাহ অনেক সরকারের বিরুদ্ধে অনেক জুলুমের শিকার হয়েছেন, আন্দোলন করেছেন, আমাদের সাথে ছিলেন। তো আমরা যেই মানুষগুলো এই অবস্থায় ছিলাম, আজকে সেই মানুষগুলো, আওয়ামী লীগ চলে গেল কিন্তু আবার জঙ্গি মামলা। আল্লাহ না করুক আগামীকালকে আরো 2-4 জন আলেমের নামে, 10 জন আলেমের নামে যে জঙ্গিবাদী মামলা হবে না, এটার গ্যারান্টি কি? মানে এই খেলাটা, এই হাসিনা রেজিমের খেলাটা আজকে 5ই আগস্ট চলে যাওয়ার 1 বছর পরে, প্রায় 1 বছর পরে আবারও আমাদেরকে দেখতে হচ্ছে। আর কিছু কিছু বিষয় না বললেই না,
ভাই আমাদের দেশে কিছু কিছু আলেম আছে বুঝছেন, এরা আল্লাহ মাফ করুক অন্য কেউ বিপদে পড়লে বা ঝামেলায় পড়লে আল্লাহ মাফ করুক এদেরকে আলেম বলতেও ভুল হয়, এরা খুশি হয় আর ভিন্ন অঙ্গনের মানে তার মতাদর্শী না, একটু ভিন্ন মতাদর্শী, জিহাদকে ভালোবাসে, আল্লাহর পথে দিনকে বিজয়ী করার কথা বলে, দিন প্রতিষ্ঠার কথা বলে, এই সমস্ত মানুষগুলোকে আর আপনার অ্যাভয়েড করে চলে। এমনকি তার মতাদর্শের না হওয়ার কারণে মানে মনে করেন তার দলের না হওয়ার কারণে সেও খুশি। আমি আমার কথাই বলি, আল্লাহ মাফ করুক, আজকে যারা আসিফ আদনান কিংবা রেজাউল করিম আবরার ভাই জঙ্গি মামলা হয়েছে এই বিষয়টাকে সিরিয়াসলি নিচ্ছেন না, তাদেরকে স্মরণ করিয়ে দেই। আমি ছোট মানুষ রফিকুল ইসলাম 2021 সালের মার্চ মাসের 28 তারিখ মোদি বিরোধী আন্দোলনে অ্যারেস্ট হয়েছিলাম। আমি 4 ঘন্টা মতিঝিল থানায় এবং পল্টন থানায় আটকে রেখে 4 ঘন্টা পর আমাকে ছেড়ে দেওয়া হয়। এর ঠিক আপনার 8 দিন পর মানে 1 সপ্তাহ পর আবারও 6 এপ্রিল আমার বাড়ি থেকে আমাকে তুলে নিয়ে যায় র্যাব। মানে 1 সপ্তাহ ব্যবধানে 2 বার আমাকে গ্রেফতার করা হয়েছে আওয়ামী লীগ আমলে। এবং কি এদেশে অনেক বড় শায়েখ মাশায়েখ, হেফাজতের অনেক বড় নেতা, জামাতের অনেক বড় নেতা বা এই সময় অনেক নেতা ছিল, তাদের মধ্যে আলেমদের মধ্যে প্রথম গ্রেফতার হয়েছিলাম আমি। তো আমি যখন গ্রেফতার হই আমার এখনো স্পষ্ট মনে আছে, গাছা থানায় একজন সম্ভবত গোয়েন্দা সংস্থার কোনো কর্মকর্তা হবে, সে বলতেছিল হুজুর বলেন তো আপনাকে সর্বপ্রথম কেন গ্রেফতার করা হয়েছে। আমার তখন মানে একেবারে কোট করতেছে, আমার এখনো স্পষ্ট মনে আছে। আমি বলছি যে মানে কেন বলেন তো, মানে আমিও কৌতূহলী বশত জবাব দিলাম, আমি জানতাম ওরা কি বলবে। বলতেছে হুজুর আপনাকে দইরা আমরা একটু টাচ করতেছি, আপনাকে দইরা টাচ করে দেখতেছি যে হুজুররা কি বলে। যদি হুজুররা ওয়াল্লাহি মানে একেবারে আল্লাহ মাফ করুক আমার কথা বিশ্বাস করবে জানি, আপনারাও বিশ্বাস করবেন বা যারা শুনতেছে অডিয়েন্স দর্শক শ্রোতাও, একেবারে আমি মসজিদের মধ্যে লাইভে আছি, মসজিদে বসে আমার মাদ্রাসা মসজিদে, মানে ওই কথাটা ওই গোয়েন্দা সংস্থার লোক বলেছিল যে হুজুর আপনাকে ধরে আমরা টাচ করছি, যদি বুঝি যে তেমন কোনো ইয়া হচ্ছে না তাইলে আমরা সবাইকে ধরব। একেবারে মানে 10 দিনের মধ্যে একেবারে দ্রুত সময়ের মধ্যেই হেফাজতের সাংগঠনিক সম্পাদক আইজুল হক ইসলামাবাদী ভাই, এরপরে মাওলানা জুনায়েদ আল হাবিব সাহেব, মুফতি সাখাওয়াত হোসেন রাজি সাহেব, মুফতি মনির হোসেন কাসেমি, মাওলানা মামুনুল হক সাহেব, মুফতি মনির হোসেন কাসেমি, মুফতি আমির হামজা হুজুর, আরো যত আলেম উলামা আছে একেবারে আমাকে কথাটা বলা আর 2-4 দিন পর থেকে আবার আমাকে দেখায়, প্রতিদিন 1-2 জন করে ধরে আর আমারে টিভির সামনে নিয়ে আমারে বসে বসে দেখায় যে এই যে দেখেন আজকে আরো 2টারে ধরছি। বলছিলাম না যে আপনারা 2 একটা বাস্তবতা হলো যারা মনে করে যে এই আসিফ আদনান কিংবা রফিকুল ইসলাম মাদানী, হারুন ইজহার, মাহমুদ হাসান গুনবী বা এই জাতীয় যারা কিনা দাওয়া জিহাদের পক্ষে কথা বলে, হ্যাঁ, তো এদেরকে কোনো কিছু করে ফেললে যারা আল্লাহ মাফ করুক যে সমস্ত লোক খুশি হয়, সেই সমস্ত লোক মনে করে যে তাদেরকে ধরবে না। আরে ভাই আমরা আমেরিকা বলেন ভারত বলেন এই পশ্চিমারা কিংবা ভারতের শত্রু আসিফ আদনান কিংবা রেজাউল করিম আবরার না, এই পশ্চিমারা এবং এই ভারতের শত্রু হলো ইসলাম, এই দাড়ি টুপি, এই ইসলামী মূল্যবোধ, এই ইসলামী শরিয়া, এটা হলো তাদের একটা বিরাট বড় শত্রু। এটা তাদের এজেন্ডা যে আমরা প্রথমে জঙ্গিবাদ বলে ধরবো, তারপরে মৌলবাদ বলে ধরবো, তারপরে রাজাকার বলে ধরবো, একটার পর একটা ট্যাগিং দিব আর এই ইসলামপন্থীদেরকে ধরবো। এটা তাদের প্ল্যানিং। এবং আমি যখন রিমান্ডে ছিলাম এই কথাগুলো আমি আবারও বলছি, আমাকে ঠিক এইভাবেই বলা হয়েছে যে হুজুর আপনাকে টাচ করছি দইরা, হালতটা দেখতেছি দেশের পরিস্থিতি কি হয়, যদি উত্তপ্ত হয়ে যায় আপনাকে ছেড়ে দিব, আর যদি না হয় তাহলে আরো হুজুরদেরকে ধরে নিয়ে আসবো। তো বাস্তবতা সেটাই হয়েছে। আজকে রেজাউল করিম আবরার ভাই, আজকে আসিফ আদনান ভাই, তারা মামলার শিকার হয়েছে। ভাই আমি না বলে পারতেছি না, কষ্টের কথাগুলো বলেই ফেলি। আজকে আমাকে যেদিন গ্রেফতার করা হয় হেফাজতের একটা মিটিং হচ্ছে, নুরুল ইসলাম জিহাদি সাহেব রহমাতুল্লাহ আলী, সাবেক হেফাজতের আপনার মহাসচিব, ওনার মাদ্রাসা তালতলা, খিলগাঁও তালতলা মাদ্রাসায় একটা মিটিং হইতেছে হেফাজতের। মানে আসিফ আদনান ভাই, আব্দুল্লাহ বিন নুরুল ইসলাম, ইলিয়াস ভাই, আপনাদের সবাইকে একটু আমি আমার দিকে করতেছি, কথা শোনা যাচ্ছে কিনা।
এটা একেবারে খুবই সেন্সিটিভ, এবং আমি এই কথাটা কখনো বলি নাই, আজকে বলতেছি। আমি কলিজা ফাইটা গেছিল ওই দিন এই কথা শুই না। আমি তখন গ্রেফতার অবস্থায় আছি। তো ওখানে নুরুল ইসলাম জিহাদি সাহেব আছেন, আমার উস্তাদ মুফতি মনির হোসেন কাসিমি সাহেব হুজুর আছেন, আরো অনেক আলেম উলামা সেখানে ছিলেন। তো আমি যখন গ্রেফতার হয়েছি, ওই খবরটা সাথে সাথে ওই মজমায় পৌঁছাইছি। ওই মজমায় যারা এখানে ছিলেন, হেফাজতের মহাসচিব, হেফাজতের অর্থ সম্পাদক আমার উস্তাদ মুফতি মনির হোসেন কাসিমি দামাত বারাকাতুহুম, বারিদারা মাদ্রাসার মুতামি, এরপরে আরেকজন ছিলেন। তো এখানে হেফাজতের একজন নেতা নাইবে আমির, মানে নামটা বলতে যাচ্ছি না, উনি সরাসরি বলতেছে বেশি বাইরে গেছিল পোলাটা, বেশি লাফালাফি করে, হয়েছে না এখন, মানে ঠিক এই কথাটা বলছে। এবং একাধিক সাক্ষ্য প্রমাণ, আমি ওই মজলিসে থাকা একাধিক সাক্ষীর মুখে এই কথাটা শুনছি। কোথায় শুনছি? যখন আলেম ওলামারা গ্রেফতার হয়ে আমার সাথে সাক্ষাৎ হয়েছে, ওই সময় শুনে ফেলছি। এবং তখন আলহামদুলিল্লাহ উস্তাদ ছাত্রের ভালোবাসা সেটাই, মুফতি মনির হোসেন কাসিমি সাহেব ওনাকে থামাই দিছিলেন, ওই লোকটাকে থামাই দিছিলেন, হেফাজতের ওই নাইবে আমিরকে, যে আপনি কি বলেন, সে ছোট মানুষ, শাসন করলে বিচার করলে আমরা করব, যা বলার আমরা বলবো। তখন মুফতি মনির হোসেন কাসিমি সাহেব হুজুর হেফাজতের মহাসচিবকে বললেন যে আপনি একটু গাজীপুর, যেহেতু রফিক কায়না রাখছে, গাজীপুর কোর্টে আমাদের হেফাজতের নেতা কর্মীদেরকে একটু পাঠান। ভাই আল্লাহর কি কুদরত, যেই নাইবে আমির আমাকে এই কথাটা বলছিল, মানে 20 দিন যাইতে পারে নাই, আল্লাহর কুদরতে তিনিও জেলখানায়, মানে তারেও ধরছে। পরবর্তীতে আমি ওনাকে দেখে দেখে হাসতাম, আর যারা সেখানে মজলিসে ছিল তাদেরকে বলতাম, দেখেন আল্লাহর ফাইসালাটা। উনি গোয়েন্দা সংস্থার সাথে ডিল করে চলতো, উনি তাদের সাথে মানে খুব ভালো সম্পর্ক রাখতো, এনএসআই বা বিভিন্ন সংস্থার সাথে। হ্যাঁ, আমাদেরকে দেখতে পারতো না, আমরা যারা সরকার বিরুদ্ধে আন্দোলন করতাম, কথা বলতাম, তাদেরকে দেখতে পারতো না। বিশেষ একটা কারণও আছে, আল্লাহ মাফ করুক, আমি ছোট মানুষ, অযোগ্য মানুষ, অনেক বড় যোগ্য আলেম বা অনেক বড় শাইখুল হাদিস বা অনেক বড় কোনো বিশারদ না, কিন্তু আমি ছোট মানুষ হওয়ার পরেও আমাকে দেশের এত মানুষ ভালোবাসে, এত মানুষ আমার প্রোগ্রামে আসে, এইগুলো অনেকের কাছে, এটা একটা ভাই বাস্তবতা বলি, আল্লাহ মাফ করুক, এটা অনেকের কাছে একটা হিংসার কারণ। মানে অনেক হুজুরদের দেখছি আমি বক্তব্যে গেলে, ভাই আমি তো কাউকে বলি না, শ্রোতারা জজবা দেখায় লাপায়া উঠে কিংবা স্লোগান ধরে, তো ওই হিংসুক যেই হুজুর কয়েকটা আছে, এরা দেখা যায় খুব রাগান্বিত হয়। তো এই লোকগুলোর মধ্যে একজন ছিলেন এই নাইবে আমির। তো ভাই কথাটা আমি বলতাম না যে ওই লোকগুলো আমাকে গ্রেফতার করার পর খুশি হয়েছে 1-2 জন, যে কি বেশি বাড়াবাড়ি করে, পোলাটা বেশি লাফালাফি করে। পরবর্তীতে আমাকে কারাগারে গিয়ে বলতেছে যে হ্যাঁ তুমি কসুর প্রধানমন্ত্রী বললা, এটা কি যায় একজন প্রধানমন্ত্রীর সাথে? আমারে গিয়া মানে বাইরে তো দালালি করছেই, এরপরে আমাকে দর্শে খুশি হয়েছে, জেলখানায় গিয়ে আমার প্রশ্ন করতেছে, হ্যাঁ তুমি কসুর প্রধানমন্ত্রী বললা, এটা কি যায় একজন প্রধানমন্ত্রী? আমি বলছি, আমি আল্লাহ মাফ করুক, আমি সরাসরি যেটা বলছি ওনাদেরকে এটাই বলি, আমি বলছি আমি কি আপনারা বলছি কসুর প্রধানমন্ত্রী? না, আমি কাকে বলছি? শেখ হাসিনাকে বলছি, যে আলেমদেরকে জেলখানায় দিতেছে, যে আলেমদেরকে মারতেছে, যে হেফাজতের শাপলা চত্বরে অগণিত ছাত্রদেরকে হত্যা করছে, যে বুটবিহীন নিশিরাতের বুটে নির্বাচিত হয়েছে, তারে কসুর প্রধানমন্ত্রী বললে আপনার গায়ে লাগে কেন? আমার কিন্তু ভাই এই জন্য মানে এই তথাকথিত মুরব্বী গুলো আমরা দেখতে পারে না, মানে আমি এই যে চটাং একেবারে মুখের উপর কথা বলে ফেলি, তো দালালি বাটপারি আমার সামনে চলে না। তো মানে সব তো মানে আল্লাহ মাফ করুক, অধিকাংশ হলো অমুক দল তমুক দলের মুরব্বী, ইসলামিক দল, বেশিরভাগ মুরব্বী আল্লাহ মাফ করুক আমাদের দেশে হালত বলি, বেশিরভাগ হলো দালাল আর বাটপার, বেশিরভাগ মানে অল্প সংখ্যক মুষ্টিময় মুরব্বী হাতে গোনা আছে যারা কিনা আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, কারোর সাথে আলহামদুলিল্লাহ আমাদের মুরব্বীদের কয়েকজন আছে যারা কিনা কখনো আপোষ করেন নাই। এছাড়া বেশিরভাগ মানে এদের নাম বললে লিস্ট অনেক লম্বা হবে, মানে কথাটা অনেকটা এরকম যে লোম যদি বাঁচতে যায় কম্বল তো থাকবে না, লোম যদি বাঁচতে যায় কম্বল তো থাকবে না। এখন হুজুর আপনারা জিজ্ঞেস করি শেষ প্রশ্নটা, সেটা হচ্ছে যে মানে করণীয় কি? আপনারা আলেমরা যদি এইভাবে ধরেন, আগে আপনি যেটা বললেন আপনারা ধরার 10 দিনের মধ্যে তাকে ধরে নিয়ে গিয়েছেন, আজকে 80% মনে করেন ধরলো, ধরার পরে আপনাদের মানে এই যে ওনার বিরুদ্ধে মামলাটা হলো, এটা নিয়ে যদি আপনারা অ্যাকশনে না যান, তাহলে তো আপনাদের বিরুদ্ধেও সেই একই আমার নামে আগামী দিনে আল্লাহ মাফ করুক আমার নামে মামলা হবে,
আল্লাহ যদি না করে, আল্লাহ না করুন, আসিফ আদনান ভাইকে অ্যারেস্ট করে, আপনি দেখেন একটা খুব একেবারে পয়েন্ট আকারে অ্যারেস্ট করা তো বউ করে ভাই, অ্যারেস্ট করা তো এইসব স্বপ্ন দেখে লাভ নাই, কিন্তু কথা হলো এই যে মামলার ভিতরে যে নাম এইটা করা, এই যে সেই একই ধরনের ষড়যন্ত্র, মানে এইটার করার পরে যদি নাকি মনে করেন আপনারা চুপ থাকেন, তাহলে তো এইভাবে আপনাদেরকে সবাইকে জড়াইতে থাকবে। এবার কনফার্ম। তো ভাই আমি ইলিয়াস ভাই আমি একটু শেষ করি, সেটা হলো আসিফ ভাইয়ের বিষয়টা বলি। আসিফ ভাইয়ের মানে প্রথমত হলো মামলাটা দেওয়ার কারণটা ভাই তো একটা ব্যাখ্যা করছেন, আমি বলি মানে আসিফ ভাইয়ের মামলা দেওয়ার কারণ এবং আবরার ভাইয়ের মামলা দেওয়ার কারণ একটু ভিন্ন। আসিফ ভাইয়ের মামলা দেওয়ার কারণ হলো আসিফ ভাই এমন কিছু বই লিখছেন মাশাআল্লাহ, আমি কারাগারে গিয়া আগে পড়ার সুযোগ হয় নাই। হ্যাঁ, তো আমি যেমন ধরেন এই তিনজনের মধ্যে মিল কি, আমাদের যাদের দেয়া হয়েছে তাদের মধ্যে মিল কি? আমাদের মিল হলো যে হ্যাঁ, আমরা ভারতীয় আগ্রাসনের বিরোধিতা করি, সবচেয়ে কট্টর বিরোধী বলতে পারেন আমাদেরকে, এবং আমরা বাংলাদেশের যে সেকুলার প্রগতিশীল যে অংশটা আছে, যারা বাঙালি জাতীয়তাবাদের যে শাহবাগী যে বয়ান আছে সেটাকে প্রচার করে, সেটার বিরোধিতা করি। পাশাপাশি আমরা আমেরিকান বা পাশ্চাত্যের যে অপসংস্কৃতি, জাহেলি সংস্কৃতি, সেটার বিরুদ্ধে বলি। যেমন মনে করেন এলজিবিটি, ট্রান্সজেন্ডার, এই বিষয়গুলোর বিরুদ্ধে বলি। আমরা সবাই মানবাধিকার কমিশনের যে অফিস হচ্ছে এটার বিরুদ্ধে প্রতিবাদ করছি, সবার আগে করছি। অক্টোবরে যখন প্রতিবাদ হয়েছে সবার আগে মনে করেন যারা প্রতিবাদ করছে আমি তাদের মধ্যে ছিলাম। তো এমন একটা বিষয় হতে পারে যে মনে করেন এই পরাশক্তি আমেরিকার মতো পাওয়ার যখন রাষ্ট্রকে এসে বলে যে এই বিষয়ে তোমাদের একটু মনোযোগ দেওয়া দরকার, তো ওই কথাই তো পুরা রাষ্ট্রযন্ত্রের ভেতরে অ্যাম্পলিফাইড হয়। তো আমেরিকাই কথা বলছে, আমেরিকাকে খুশি করতে হবে, ওই জায়গা থেকে মনে করেন কেউ আচ্ছা মামলার মধ্যে নাম ঢুকায় দাও, এই জিনিসও হইতে পারে, আল্লাহ ভালো জানে। বাকি এই জিনিসটা যদি একবার এস্টাবলিশড হয়ে যায়, আজকে এটা আসিফ আদনান হইতে পারে, রেজাউল করিম আবরার হইতে পারে, এটা পরবর্তী থেকে অন্যজন হবে। আর ওলামায়ে কেরামের ব্যাপারে যেটা, ওলামায়ে কেরাম আমাদের মাথার তাজ। আসলে গত 17 বছরের মধ্যে যেই দমন পীড়ন নির্যাতন পুরা দেশের মধ্যে চলছে, পুরা দেশেও আসলে কয়জন কথা বলতে পারছে? সেকুলারদের মধ্যে এই যে বুদ্ধিজীবী যারা ছিল, এত বড় বড় একাডেমিক টকশোতে গিয়ে এত কথা বলে, তারা কি করছে? তারা বরং আওয়ামী লীগের এই দমন পীড়ন, আয়নাঘর সবকিছুর পক্ষে বক্তব্য এই করছেন। সো ওলামায়ে কেরাম সামাজিক ভাবেও তাদের কিছু দুর্বলতা রয়ে গেছে। পাশাপাশি মনে করেন গতানুগতিক রাজনীতির জায়গাটা এমন যে এখানে যারা যান তাদের নানা ধরনের মানে কি বলা যায়, মানে মাজুরিয়াত চলে আসে, মানে তাদের জন্য নানা ধরনের অবস্টাকলস কাজ করে, কনস্ট্রেন্টস কাজ করে, এটা হয়তো বা তাদের জন্য আছে। বাকি কথা হলো যে এখন যে সমস্যা, এটা শুধুমাত্র ইসলামপন্থীদের সমস্যা না, আলেমদের সমস্যা না, আমি মনে করি এটা ওভারঅল আমাদের পুরো দেশের জন্য খুব খারাপ একটা ব্যাপার। দেখেন আওয়ামী লীগের যে অলিগার্ড ছিল, আওয়ামী লীগের যে বড় বড় হাজার হাজার কোটি টাকা যারা দিছে, যারা জুলাই গণহত্যা চলার সময় বলছে যে প্রথমত শেখ হাসিনাকে চাই, মৃত্যুর পরও শেখ হাসিনাকে চাই, মৃত্যুর পরও শেখ হাসিনার সাথে আছে, এই টাইপের কথাবার্তা যারা বলছে তাদের কাউকে ধরা হয় নাই। যে বড় বড় অফিসার গুলা ছিল বিভিন্ন বাহিনীতে, প্রশাসনে, এদের কয়জনকে বিচারের আওতায় আনা হয়েছে? গুম, খুন, নির্যাতন, আয়নাঘর যা কিছু হয়েছে এগুলোর জন্য কাদেরকে আসলে বিচারের আওতায় আনা হয়েছে? বলার মতো তেমন কিছুই আসলে হয় নাই। মনে করেন আপনাকে দেখাইতেছে বিপ্লব, আপনি বেসিক কোনো সংস্কার আসলে করতে পারেন নাই, এবং এই কারণে আগের যে ক্যারেক্টারটা ছিল ওই ক্যারেক্টারটা ফিরে আসতেছে। এবং টু দ্য এক্সটেন্ট, এটা ইরাজ ভাই আপনি আমার চেয়ে আরো ভালো জানেন এই ব্যাপারে, আপনি অনেক বেশি সোচ্চার, যে আওয়ামী লীগের যে বিচার হওয়ার কথা, আওয়ামী লীগের লোকজন যে নেওয়ার কথা, সেটাও তো হয় নাই। আপনারা জেলের কথা বলতেছেন, জেলে তো এখানে মনে করেন অনেকেই মাদারীপুর ছিলেন, আমি ছিলাম, জেলে তো আওয়ামী লীগের নেতারা ডিভিশন নিয়ে আছে, তার আরাম আয়েশের মধ্যে সেখানে আছে। এটা হলো বাস্তবতা। এবং গোপালগঞ্জে তারা কি করছে আপনারা দেখছেন। এগুলা কিন্তু আলটিমেটলি থামানো হইতেছে না, এগুলার ব্যাপারে কোনো কিছু নেওয়া হচ্ছে না, বরং রাষ্ট্র আগের চরিত্রে ফেরত যাচ্ছে এবং এসে প্রথমে সবসময় ইসলামপন্থীদেরই ধরবে, কারণ তাদেরকে ধরা সোজা। কিন্তু আলটিমেটলি ইসলামপন্থীদের জবাই করার পর এই ছুরিটা গিয়ে বাকি সবার উপরে চলবে। সেজন্য আমি বারবার বলবো, দেখেন জঙ্গিবাদের ন্যারেটিভ হলো এমন একটা ন্যারেটিভ, এটা দিয়ে বাংলাদেশে পর্দানুসীন মুসলিম বোনদেরকে ধর্ষণ করা হয়েছে, তাদেরকে আল্লাহ মাফ করেন, তাদেরকে উলঙ্গ করে ঝুলায় রাখা হয়েছে, টর্চার করা হয়েছে, এগুলো তাদের বক্তব্য। রোজা ভেঙে ধর্ষণ করা হয়েছে, মানুষকে প্রচন্ড নির্যাতন করে হত্যা করা হয়েছে, ক্রসফায়ার করা হয়েছে। এই ন্যারেটিভ দিয়ে একটা গণ অভ্যুত্থানের সময় মানুষকে বলা, ওটাকে মানে নাকচ করার চেষ্টা করা হয়েছে। কোন লোক বাদ নাই, মনে করেন একদম সেকুলার পান নাস্তিক, তারেও জঙ্গি বলে মারছে, এরকমও ঘটনা ঘটছে। তো এটা একটা অস্ত্র যেটা সে আপনার বিরুদ্ধে ব্যবহার করবে। তো এই জায়গাটাতে সামগ্রিকভাবে আসলে সবার সোচ্চার এবং সতর্ক হওয়াটা খুবই জরুরি। আমি নিজে একটু সংকোচ বোধ করি, যেহেতু আমার নিজের নাম এখানে আছে, বারবার নিজের ব্যাপারে বলতে এই লাগে, বাট বাস্তবতা হলে এটা আসলে সবার জন্য একটা প্রবলেম হয়ে দাঁড়াবে, এটা খালি আমার জন্য ব্যাপারটা। জি, শুকরিয়া।
জি শুকরিয়া ভাই। ইউনুস, আপনার সরকারকে আমি একটা জিনিস বলতে চাই, আমরা আপনাদের প্রতি অনেক ভালোবাসা দেখিয়েছি ফর নাথিং। আমাদের এমন কিছুই চাইও নাই, যদিও এমন কিছুই দেন নাই বা এমন কোনো বক্তব্য আমাদের শুনেন নাই। আমরা যেই মানে মূল যে সমস্যাটা এই রাষ্ট্রের, সেটা হচ্ছে আপনারা যে যত কথাই বলেন যে এই যে শেখ হাসিনার যে অবস্থা আজকে দেখেন, এই অবস্থার ভিতরে তারা যদি নাকি মনে করে যে সেই শেখ হাসিনা চুরি করেছিল, তার লোকজন চুরি করেছিল, এই জন্যই বোধহয় মানে তারা একমাত্র এই কি বলে শেখ হাসিনাকে এইভাবে পালাতে হলো, আমি মনে করি না, একদমই না। এই গত 15 বছর শেখ হাসিনা জাস্ট প্রতিটা জায়গায় একদম সরাসরি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল এবং আল্লাহর বিরুদ্ধেই তারা যুদ্ধ করেছে সব জায়গায়। দেখেন সেই বিডিআর হত্যাকাণ্ডের ঘটনার পরে কি করলো তারা, মেজর জিয়া সহ কয়েকজন দেশপ্রেমিক কমান্ডো অফিসার থেকে শুরু করে দেশপ্রেমিক বিডিআর এই সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, তাদেরকে তারা জঙ্গি সাজালো, নানান ওই তাপসের উপরে গ্রেনেড হামলা, সব জায়গাতেই মানে জঙ্গি, সব জায়গায় জঙ্গি। এরপরে কি করলো যে এরা হচ্ছে অমুক হুজুরের সাথে দেখা গিয়েছে, এই জায়গাতেও এই যে আদনান ভাইয়ের যে ঘটনা, আদনান ভাই, আবরার ভাই, এই ওনাদের সবার হচ্ছে এই এক ব্যক্তি পাকিস্তানে গিয়েছিল, তার সাথে ওনার ছবি আছে, এক মিটিং এ তারা একটা ছবি ছিল, এই ছবি দেখিয়ে উনিও তাহলে জঙ্গি। আর এটা তাহলে তো এই মানে শেখ হাসিনা যে পাবলিক সেমিনারের ছবি ভাই, মিটিং এ না, পাবলিক সেমিনারের ছবি, পাবলিক সেমিনার, সেটাই মানে পাবলিক সেমিনারের একটা মিটিং বা কিছু একটা ছবি। এখন সেটার কারণে যদি হয় তাহলে শেখ হাসিনার সাথে যারা রাজনীতি করেছে, শেখ হাসিনা যেই ব্যক্তিকে সেনাপ্রধান বসিয়ে গেল, শেখ হাসিনা যেই ব্যক্তিকে রাষ্ট্রপতি বসিয়ে গিয়েছে, আদালতের এই যে নুরুল ইসলাম ভাই খুব সুন্দর করে বলেছেন যে আসিফ নজরুলকে একটু তেল দিয়েই বলেছেন, আসিফ নজরুল স্যার যাতে ওনার উপর আবার না খেপেন। তো আমি তো তেল দিয়ে বলতে পারবো না, কিন্তু আসিফ নজরুল স্যারের মূল যে পিএস, আমরা নাম ধরে বলেছি, সেই শামসুদ্দিন মাসুম, সে ছিল হচ্ছে সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হকের পিএস। সেই ব্যক্তিকে আসিফ নজরুল এখনো পর্যন্ত রেখেছে। আসিফ নজরুলের একটা বউ আছে, 4-5টা গার্লফ্রেন্ড আছে, প্রচুর টাকা আছে, অনেক কিছু আছে, শুধু সম্মান নাই। আসিফ নজরুল তুমি রাস্তাঘাটে গেলে কয়দিন পরে জুতা দিয়া থাপড়াবে তোমারে, যখন যেটা বলি ওটা 6 মাস পরে হইলেও ফলে। এই যে আজকে এনসিপির যে অবস্থা দেখতেছেন না, বলেছিলাম তাদের সাথে যখন ইন্টারনাল কথাবার্তা হইতাম, বললাম ভাই আপনার রাজনীতি করার দরকার কি? আপনি 5ই আগস্ট যে আপনার এত বড়, আপনি সারা দেশের মানুষ আপনার পিছনে আসলো, আপনার কি কোনো রাজনৈতিক দল ছিল নাকি? দরকার নাই তো, যেটা করা দরকার সেটা করেন। মানুষ এমনিতেই নির্বাচনের আগে বলতেন আমরা ভোটে দাঁড়াবো, এমনি ভোট দিত আপনারে। সেটা না করে তারা দেখেন জামাতের বিরুদ্ধে বলে, বিএনপির সাথে লাগে, এই করে ওই করে, নানান বিদিকের যে অবস্থা, কোনো আসল কাজে তারা হাতই দেয় নাই। তারপরে টাকা পয়সার সাথে তো মিলে গিয়েছে, সেগুলো নিয়ে এখন আর বলি না, কারণ ওই যে বললাম 5 তারিখে আজকে যে কথাগুলো বলছি, রফিকুল ইসলাম মাদানী, আসিফ আদনান কিংবা আব্দুল্লাহ ইবনে নুরুল ইসলাম, ওনারা যারা আমার সাথে লাইভে কথা বলছেন, এই মানুষগুলো আমার সাথে লাইভে কথা বলারও সাহস পায় নাই আগে, তারপরও কথা বলছি, বলার সুযোগ পাচ্ছি, এইটুক কারণে একটা সম্মান তাদের প্রতি আছে। তো যাই হোক, আওয়ামী লীগ যেই কারণে এই আজকে শেখ হাসিনার কোনো পরিবারের আত্মীয়স্বজন 14 গোষ্ঠী, বাইতুল মুকাররমের খতিব থেকে শুরু করে ইউনিয়নের চেয়ারম্যান সবাই পলাতক, নামও বলতে পারে না, সবাই নানানভাবে চেষ্টা করে। আমি বিএনপি করতাম, আমি আওয়ামী লীগ করতাম, মনে মনে আওয়ামী লীগ করলেও মনে মনে বিএনপি করতাম। এই যে তাদের মানে যেই চেষ্টা, বিএনপি সাজার কিংবা জামাত। কালকে বাগেরহাটের এক ব্যক্তি মোল্লা মুজিবুর, সে এখন হাত পাখায় গিয়ে যুক্ত হয়েছে, দাড়ি রেখেছে, কয়টা দাড়ি রেখে এখন তিনি নাকি চরমনাই করেন। তার এই ছবি টবি সব আমি আমার ফেসবুকে দিয়েছি। এই যে বিশাল লানত, এটার কারণ কিন্তু দুর্নীতি করেছে এই জন্য না, সেটার জন্য যদি হয়, আমার মনে হয় এখন যা হচ্ছে আগের চাইতে আমার মনে হয় ডাবল হচ্ছে। যদিও খাতগুলো ছোট, গরুর হাট, টেম্পো স্ট্যান্ড এগুলো অনেক কিছু আমরা শুনি, কিন্তু খাত ছোট হইলেও দুর্নীতি কিন্তু ব্যাপক আকারে হচ্ছে। তো সেটার কারণে হইলে তো আমরা শেখ হাসিনাকে সরানোর দরকার ছিল না। শেখ হাসিনার বিরুদ্ধে এই এতদিন কথা বলার একমাত্র কারণ সেটা হচ্ছে ভারত, একমাত্র কারণ হচ্ছে ইসলাম বিদ্বেষী যে সরকার ছিল তাদের। সেই শেপই যদি আবার ব্যাক করে, তাহলে আমাদের দরকার ছিল কি এত কিছু করা? সেই শেপ যদি আসে, ডক্টর ইউনূস, আপনাকে আর শেখ হাসিনাকে আমাদের একই পাল্লায় মাপতে 1 সেকেন্ডও দেরি লাগবে না। আমার বিশ্বাস সেই জায়গায় আপনারা যাবেন না। ভারতের ব্যাপারে একটা কঠোর অবস্থানে যেতে হবে। আমরা অনেক কিছু দেখছি, আপনাদের মানে একদম দৃশ্যত কোনো
পরিবর্তন আমরা লক্ষ্য করছি না। এখনো পর্যন্ত ইয়ের কোনো চ্যানেলগুলোকে বন্ধ করা হয় নাই, এখনো পর্যন্ত ট্রানজিট আছে, আমাদের করিডোর আছে, সবই ভারত ভোগ করছে, আমাদের বন্দর ব্যবহার করছে, অথচ একের পর এক তারা আমাদের বিরুদ্ধে নানান পদক্ষেপ নিচ্ছে, আমরা কিছুই দেখছি না। তো এইভাবে কাজ করে আপনারা কিছু টাকা পয়সা লুটপাট করে, অনেক উপদেষ্টার খবর জানি টার্কিতে টাকা জমাচ্ছে, কানাডাতে জমাচ্ছে, এই ছাত্রদের ভেতরেও টাকা পয়সা ধুমায় জমাচ্ছে। তো এগুলো জমাবেন আর আসল কাজ করবেন না, এটা হইলে কিন্তু ভবিষ্যতে ক্ষমতা হয়তো তখন আপনাদের থাকবে না, তখন বলবেন ইলিয়াস কেন আমাদের নিয়ে এইসব কথাবার্তা বলে। এখনো পর্যন্ত সুযোগ দিচ্ছি, 1 বছর হয়েছে। ফেনীর ঘটনায় যারা আটক আছে ছাড়তে হবে, বিডিআর এর ঘটনায় যারা আছে ছাড়তে হবে, আলেম যারা আছে সবাইকে ছাড়তে হবে, বিএনপি জামাতের যারা বন্দী হয়েছিল সবাইকে ছাড়তে হবে। খুব দ্রুত যদি এইসব বিষয়ে পদক্ষেপ না নিয়ে এই ধরনের জঙ্গি নাটক করার ব্যবস্থা করা হয়, আমরা কিন্তু আমি ব্যক্তিগতভাবে বলি, অনেক আলেমের সাথে আমার খুব ভালো সম্পর্ক, তাদেরকে আমার হয়তো সেই ক্ষমতা নেই তাদেরকে নামানোর বা আটকানোর, বাট আমার পরামর্শটা ছিল যে হুজুর আপনারা দাড়ি টুপি এইসব নিয়ে যদি এখন রাস্তায় নামেন, তারা এই যে সজীব ওয়াজেদ জয় সহ আওয়ামী লীগের পেজগুলো দেখেন, ওরা বাংলাদেশকে জঙ্গিবাদ একটা দেশ হিসেবে করার চেষ্টা করছে, আপনারা এখন রাস্তায় নেমেন না। যদি দেয়ালে পিঠ থেকে যায় তাদের তো কিছু করার থাকবে না, আমরাও সেই পরামর্শ দিব, নামেন, সরকারের করেন। বিএনপিও এখন আপনাদের সাথে আসবে, জামাত এই কি বলে জামাত আসবে, তারপর অন্যান্য জাতীয় পার্টি, এরা সবাই আসবে, ওইদিকে আরো অন্যান্য দলগুলো তো আছে, এরা এসে রাস্তায় আসবে, বিশৃঙ্খলা হবে, ঝামেলায় পড়বেন। যদি বিশৃঙ্খলা করতে না চান তাহলে ভালোই শেখ হাসিনার সময় আটক সব লোকজনকে জেলখানা থেকে বের করতে হবে, এটা খুব দ্রুত করতে হবে। যাই হোক, নুরুল ইসলাম ভাই আপনি কি কিছু বলবেন নাকি শেষ করে দেব আমরা? না, আমি একটু বলবো। জি, আপনাকে দিয়ে শেষ করুন। এই জঙ্গি নাটকটা যে আসিফ আদনান ভাইয়ের পিছনে দিয়েছে, এটা পিছনে এটিও কিন্তু না, এটা পিছনে অন্য শক্তি। এটা আমি কেন বলি এটা বলি, এইসব কথা বলেন না, এইসব কথা বলেন না। অন্য শক্তিরে আমরা ভারত আমাদের দখল করে নিয়েছিল, সেখান থেকে বেরিয়ে এসে যদি কারণে মনে হয় যে একজন মানুষ আপনি আপনার আরেকজনের স্বার্থ দেখার জন্য আপনি আমার দেশের আলেমরে আপনি ফাঁসাই দিবেন নাকি? না, সেইটাই তো কথা, আমাদের কথা তো সেইটাই। দেখেন বিষয়টা বলি, কিছুদিন আগে যখন এই জঙ্গি নিয়ে তারাও কিন্তু বড় নাটক করতে চেয়েছিল, সরকার কিন্তু গোমে, ডক্টর ইউনূস সাহেব কিন্তু গোমে, এটা তৃতীয় পক্ষ করতেছিল। যখন জিল্লুর রহমান, যখন আর্মি চিফ এই জঙ্গির ব্যাপার কথা বলছিল, তখনই তো আমি আপনাকে ফোন দিলাম, মনে আছে কিনা, আপনি, পিনাকি দাদা এবং আমি হারুন সাহেবের কাছে নিজে গেছি, আহমদ রফিক ভাই, এই আসিফ আদনান ভাইকে সবাই মেসেজ পাঠাইছি যে আপনারা জঙ্গি বিরুদ্ধে এই কথা বলেন, এটা বিশাল একটা প্রকল্প তৈরি হচ্ছে। তখন কিন্তু ওই পরিকল্পনা তাদের বেঁচতে গেছে। এখন কি করলো, পরের ধাপে গিয়া এটিউর মধ্যে আমাদের ব্যাপারে, আমার আহমদ রফিক ভাইয়ের ব্যাপারে মামলা জুলাইয়া ফাইনাল সিগনেচার করবে এটিউ চিফ। তখন আমাকে ফোন দিছে, ভাই আপনার ব্যাপারে মামলা হচ্ছে, আপনি আসেন একটু। আমি যাওয়ার পরে আহমদ রফিক ভাই নিয়ে গেলাম, এর আগে আমি দেখা করলাম, দেখলাম যে সম্পূর্ণ সাজানো নাটক এবং ওরা নিজেরা জানে না কি জন্য আমাদের বিরুদ্ধে মামলা দিছি। এই মামলা